গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি এসআই এবং কেপি পুলিশ কনস্টেবল এবং তার পাশাপাশি ডাব্লিউবিপি এর জেল পুলিশের যে ভ্যাকান্সি তোমাদের অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তার জন্য তোমাদের ম্যাথের উপর থেকে আজ 3 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে 2টো ক্লাস কভার করে নিয়েছি এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, বিশেষ করে কেপিএসআই এবং কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথের উপরে কোশ্চেনগুলো এসেছিল সেই ক্লাসগুলোও কিন্তু করানো হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে দেখতে পাবে প্রিভিয়াস যে ক্লাসের লিঙ্কগুলো, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর করে নিতে পারবে। তো শুরু করছি আজকে 3 নম্বর ম্যাথের ক্লাস। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। ক্লাসে যে কোশ্চেনগুলো রাখা হচ্ছে, প্রতিটা কোশ্চেন ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে 3 থেকে 4 বার অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এবং প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই কিছুদিন অন্তর অন্তর রিভাইশন করবে, অর্থাৎ প্র্যাকটিস করবে। তো শুরু করছি আজকে 3 নম্বর ক্লাস। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, 996 টাকার একটি দ্রব্য বিক্রয় করে যত টাকা লাভ হয় 894 টাকায় বিক্রয় করলে ঠিক তত টাকা ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? তো এখানে ধরে নিচ্ছি যে 996 টাকায় যখন জিনিসটা বিক্রি করছিল, বিক্রি করলে তার লাভ হচ্ছিল কত, আমি ধরে নিচ্ছি এক্স টাকা লাভ হচ্ছিল। তাহলে 996 টাকা তার কি বিক্রয় মূল্য, তার থেকে যদি আমি এক্স টাকা অর্থাৎ লাভটা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কি, আমরা পেয়ে যাব কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। একইভাবে পরের লাইনে দেখো বলেছে যে 894 টাকায় বিক্রয় করলে, 894 টাকায় বিক্রয় করলে ঠিক তত টাকা ক্ষতি হয়, মানে যত টাকা লাভ হচ্ছিল তত টাকা ক্ষতি হয়। তাহলে ক্ষতি হয় কত টাকা? এক্স টাকা ক্ষতি হয়। তাহলে 894 টাকায় বিক্রি করলে যদি এক্স টাকা ক্ষতি হয়, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? তো ক্ষতি এবং যেটা বিক্রি করেছে সেটাকে যোগ করলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য। তো এখান থেকে দেখো দুটো সাইডে আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, তো দুটোকে ইকুয়াল করে দেবো। এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে। তারপরে দেখবো এখানে কোশ্চেনে কি অ্যান্সার জানতে চাইছে যে ক্রয় মূল্য কত। তো এখান থেকে আগে এক্স এর ভ্যালু বার করে নিই। তো এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে হয়ে যাবে কি 2x, আর এদিকে 996 থেকে বিয়োগ হবে কত 894, 894 বিয়োগ করলে এখান থেকে পাবে কত 102, অর্থাৎ 2x এর ভ্যালু কত পেলে 102, 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত 51। তো x এর ভ্যালু পেয়ে গেলে কত 51 টাকা, মানে 51 টাকা তার লাভ হচ্ছিল যদি 996 টাকায় বিক্রি করে, আর 894 টাকায় বিক্রি করলে 51 টাকা তার কিন্তু ক্ষতি হচ্ছিল। এবার এখানে দেখো জানতে চাইছে ক্রয় মূল্য কত, অর্থাৎ কস্ট প্রাইস কত। তো কস্ট প্রাইস যে কোনো জায়গা থেকে বার করতে পারবে, হয় এখানে এক্স এর ভ্যালু পুট করো বা এই সমীকরণে এক্স এর ভ্যালু পুট করো, যেটাতেই পুট করবে তোমরা ক্রয় মূল্য পেয়ে যাবে। তবে রিকমেন্ডেশন থাকবে অ্যাডিশনটা প্রেফার করার, কারণ বিয়োগের ক্ষেত্রে অনেক সময় বিয়োগ করতে গিয়ে ভুল হয়। তো যোগটা সবসময় প্রেফার করবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। তো 894 সাথে এক্স এর ভ্যালু যেটা পেলে 51 যোগ করে দাও, পেয়ে যাবে কস্ট প্রাইস কত। 4 আর 1 যোগ করলে 5, 9 আর 5 14, 4 হাতে 1, 8 আর 1 কত 9। তো 945 টাকা হবে কস্ট প্রাইস। দেখো কোন অপশন আছে, অপশন সি তে আছে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এক্সাম হলে বসে কিভাবে এটাকে সলভ করতে হয় তার একটা শর্টকাট ট্রিক্স এখান থেকে শিখিয়ে দিচ্ছি। ফার্স্টে বেসিক যে পদ্ধতিটা দেখিয়ে দিলাম, এই বেসিক পদ্ধতিতে সলভ করবে, কারণ বেসিকের মধ্যেই সেই শর্ট ট্রিক্সটা লুকিয়ে আছে। শর্ট ট্রিক্স কি? শর্ট ট্রিক্স হলো এই টাইপের কোশ্চেন কিন্তু শুধুমাত্র ভ্যালু আলাদা থাকবে। এই 996 জায়গায় অন্য ভ্যালু থাকবে, 894 জায়গায় অন্য ভ্যালু থাকবে, কিন্তু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ এবং কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেম থাকবে। যখনই এই সেম প্যাটার্নের কোশ্চেন দেখতে পাবে, এখানে কি করবে, এখানে এক্স এর ভ্যালু কি হবে, এই দুটো সংখ্যার ডিফারেন্স অর্থাৎ 996 মাইনাস 894, একে 2 দিয়ে ভাগ করে দেবে, ভাগ করে দিলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো এটাই হলো শর্টকাট ট্রিক্স। এখান থেকে পেয়ে যাবে কত, এক্স এর ভ্যালু হলো 51। এবার ক্রয় মূল্য জানতে চাইছে, তো যে কোনো একটার সাথে যোগ বা বিয়োগ করে দাও। 996 সাথে বিয়োগ করতে হবে, আর 894 সাথে 51 যোগ করতে হবে, যোগ করলে তোমরা ক্রয় মূল্য পেয়ে যাবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ছেলে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে যায় এবং 4 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুল থেকে বাড়ি আসে। বলছে গড় গতিবেগ নির্ণয় করো। এখানে একটা জিনিস বুঝিয়ে দিই, তাহলে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট টাইম থেকে আর কোনোদিন ভুল হবে না। সাপোজ ধরো এটা হলো এ পজিশন আর এটা হলো বি পজিশন।
কোনো একটা ব্যক্তি এ পজিশনে কিছু একটা স্পিডে গেল, ধরে নিলাম এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে গেল, আবার বি থেকে ফিরে আসলো অন্য স্পিডে, ধরো ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসলো। যখনই জানতে চাইবে গড় গতিবেগ, গড় স্পিড কত, এর সূত্র আজকে খেয়াল করে নাও, আজকেই মুখস্থ করে নাও এবং খাতার পাশে নোট ডাউন করে নাও। এর সূত্র হবে 2 × xy/x+y। এই সূত্রের ওপর কিন্তু তোমাদের কোশ্চেন একটা পাবেই, সেটা তোমাদের এসআই এর এক্সাম হোক বা কনস্টেবলের এক্সাম হোক, ইজি কোশ্চেন। জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। এবং লজিকটা কি, লজিকটা হলো কোনো একটা স্পিডে গেছে বি পজিশনে এবং সেখান থেকে আবার সেই তার প্রথম স্থানে ফিরে এসেছে অন্য কোনো স্পিডে। এইরকম লজিকের ওপরে যদি কোশ্চেন আসে, যেমন এখানে দেখতে পাচ্ছ, যখন গিয়েছিল 6 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়েছিল, যখন ফিরেছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরেছে, তাহলে এখানে গড় গতিবেগ কত জানতে চাইছে। তো গড় গতিবেগ কি হবে, 2 × 6 × 4 আর 4 যোগ করলে কত হয়, 10। তো উপরে গুণ করে নাও, 4 ছক 24, 24 দুগুণ কত, 48, 48/10। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে এই নিচে 10 থাকলে কখনোই কিন্তু 10 কে কাটাকুটি করবে না, অর্থাৎ এই 2 দিয়ে কাটলে 5, তারপরে 4 ছক 24 যোগ করে আবার সেই 24 কে 5 দিয়ে ভাগ করতে হবে, টাইম টেকেন হয়ে যাবে। তো এই ছোট ছোট ট্রিক্স গুলো কিন্তু মাথায় রাখবে, এক্সাম হলে কিন্তু বেনিফিট হবে। কেন বেনিফিট, এখানে দেখো আমি ফার্স্টে উপরের যে লবের সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করে নিলাম, নিচে 10 অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, কাটাকুটি করে নি, এবার 10 কে পয়েন্ট আকারে উপরে তুলে দেবো, অর্থাৎ 4.8 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। তারপর বলছে দেখো যে 18 বছর পরে পিতার বয়সের 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত হবে, 3 গুণ হবে। বর্তমানে পিতার বয়স কত? তো পিতার বয়সকে আমি এখন বর্তমান পিতার বয়সকে ধরে নিচ্ছি ফাদার, ফাদার মানে এফ, তো এফ ধরে নিচ্ছি। পুত্রের বয়সকে আমি এখান থেকে ধরে নিচ্ছি, পুত্রকে ইংলিশে সন বলা হয়, তো এস ধরে নিলাম। তো বর্তমান ফাদারের বয়স, পিতার বয়স এফ ধরে নিচ্ছি। বলেছে যে পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়, তো পুত্রের বয়সের চেয়ে পিতার বয়স কত, 30 গুণ বড়। তো ফার্স্ট সমীকরণ গঠন হয়ে গেল প্রথম লাইন থেকে। সেকেন্ড লাইনে চলে আসো, সেকেন্ড লাইনে বলেছে দেখো যে 18 বছর পরে, তাহলে পিতার বর্তমান বয়স আমি ধরেছি এফ, 18 বছর পরে বয়স হবে কত, f+18। একইভাবে এখন পুত্রের বয়স এস, 18 বছর পরে বয়স হবে, এর সাথে 18 যোগ করে দাও। তো বলছে 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কি হবে, 3 গুণ হবে। তো পুত্রের বয়সের সাথে জাস্ট 3 গুণ করে দাও, ইকুয়াল করে দাও। এবার এখানে বার করতে বলেছে কি, পিতার বয়স কত বার করতে বলেছে। তো এখানে ফার্স্ট সমীকরণ দেখো এফ এর ভ্যালু পেয়েছো এখান থেকে s × 30, তো সেই ভ্যালুটা আমি এখানে পুট করব। তো এখানে s × 30 লিখলাম প্লাস 18 ইকুয়াল টু এখান থেকে 3s, এখানে 3 18 কত 54 54। এবার এখান থেকে দেখো s গুলোকে এক সাইডে নিয়ে আসি, তো এখানে হচ্ছে 30s মাইনাস কি হবে 3s, আর 54 ওইদিকে গেলে মানে 54 থেকে 18 বাদ হয়ে গেলে হবে কত 36, বিয়োগ করলে হবে 36। এখান থেকে পাচ্ছ কত 27s ইকুয়াল টু কত 36, 9 দিয়ে কাটলে 4 নং 36, 9 দিয়ে কাটলে কত 3 9 27। এস এর ভ্যালু কত পেলে 4/3 এস এর ভ্যালু পেলে। এখানে বার করতে বলেছে বর্তমানে পিতার বয়স কত, তো পিতার বয়সের ক্ষেত্রে এই জায়গায় ভ্যালুটা পুট করে দাও। তো এফ ইকুয়াল টু এস এর ভ্যালু যেটা পেয়েছো 4/3 এখানে লেখো, ইন্টু কত 30, 30 দিয়ে কাটলে 3 10 কে 30 আর 4 10 কে কত 40, অর্থাৎ পিতার বর্তমান বয়স 40 বছর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, এক দোকানদার কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে ধার্য মূল্য কি করেছে স্থির করেন, তার ওপর 10% কিন্তু ছাড় দেন, তাহলে তার শতকরা কত লাভ হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, বিশেষ করে এসআই এক্সামের জন্য। এসআই এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন দিয়ে থাকে। তো এখান থেকে খেয়াল করো, আমি ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, আমি এখান থেকে ধরে নিচ্ছি কত, ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা। এবার কি করছে, এখানে বলেছে দেখো কোন দোকানদার, ফার্স্ট লাইনে বলেছে এক দোকানদার কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে ধার্য মূল্য, ধার্য মূল্যকে ইংলিশে কি বলা হয় মার্ক প্রাইস অর্থাৎ এমপি। তো ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে, অর্থাৎ মার্ক প্রাইস কত হবে, মার্ক প্রাইস হবে
কস্ট প্রাইসের ওপরে 30% বাড়িয়েছে, মানে 130/100। এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে কাটাকুটি করে দেখালাম, নতুবা এখানে তোমরা ডাইরেক্ট 130 টাকা লিখতে পারো। তাহলে ধার্য মূল্য মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস করেছে 130 টাকা। এবার বলছে এই মার্ক প্রাইস 130 টাকা করার পরে সে জিনিসটা 10% ডিসকাউন্ট দিয়ে, 10% ছাড় দিয়ে বিক্রি করছে। তো ডিসকাউন্ট কত দিচ্ছে? ডিসকাউন্ট দিচ্ছে 10%। কার উপরে? মার্ক প্রাইসের উপরে, মানে 130 টাকার উপরে। তো 130 টাকার উপরে যদি সে 10% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে তার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস কত হবে? বিক্রয় মূল্য হবে 130 ইন্টু 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে 90% দামে বিক্রি করেছে। কিভাবে পেলাম? 100% থেকে 10% বিয়োগ করে দাও, 90% দামে সে বিক্রি করেছে। তাহলে এখান থেকে পেয়ে যাবে তোমরা বিক্রয় মূল্য 0 এখান থেকে কেটে গেল, আর 9 13 কত? 9 13 হলো 117 টাকা, হলো 9 13। এবার এখান থেকে দেখে ডাইরেক্ট যারা ভালোভাবে প্র্যাকটিস করেছো ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার কি হবে? 70% অ্যান্সার হবে, যে 70% তার কিন্তু লাভ হচ্ছে 17%। এবার কিভাবে 17% লাভ হচ্ছে সেটা আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এবার খেয়াল করো প্রফিট কত টাকা তার লাভ হয়েছে। বিক্রয় মূল্য 117 টাকা, এখানে ফার্স্টে ধরে নিয়েছিলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে প্রফিট যখন হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য অবভিয়াসলি বিয়োগ হবে। তো বিক্রয় মূল্য কত? 117 টাকা, তার থেকে ক্রয় মূল্য 100 টাকা বিয়োগ করে দাও, প্রফিট হবে কত? 17 টাকা প্রফিট হবে। প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, যখনই প্রফিট পার্সেন্টেজ বার করবে সেটা কিন্তু কস্ট প্রাইসের ওপরে বার হবে, যদি কিছু কোশ্চেনে না বলা থাকে। কোশ্চেনে যদি বলা থাকে যে বিক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্ট বার করতে, তখন বিক্রয় মূল্য বার করবে। কিছু না বলা থাকলে সবসময় সেটা কস্ট প্রাইসের উপর অর্থাৎ ক্রয় মূল্যের উপর বার করতে হবে। তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেখো 100 টাকা, আর লাভ হয়েছে কত? 17 টাকা। একের মধ্যে কত? 100 এর মধ্যে কত? 100 এখান থেকে কেটে গেল। তো অ্যান্সার কি হবে? 17%। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখেছিলাম 17%। তো প্র্যাকটিস লেভেল এমন রাখতে হবে যেন এখান থেকে দেখেই, কিভাবে দেখে বুঝতে পেরেছি? যখনই সেলিং প্রাইস 117 টাকা আর আমি কস্ট প্রাইস 100 টাকা ধরে নিয়েছি, মানে লাভ হচ্ছে কত? 100 টাকায় লাভ হচ্ছে 17 টাকা। তো 100 টাকায় কত পার্সেন্ট লাভ হয়? তো সেখান থেকেই আমি ডাইরেক্ট বলেছিলাম যে 17% লাভ হয়। তো প্র্যাকটিস লেভেল কিন্তু এইভাবে নিয়ে আসতে হবে। চলে আসো পরের কোশ্চেন। বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে? তো এখানে বলে দিয়েছে কি বিক্রয় মূল্যের ওপর লাভ হয় কত? 25%। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি বিক্রয় মূল্য, সেলিং প্রাইস আমি এখান থেকে ধরে নিচ্ছি 100 টাকা। বিক্রয় মূল্যেরও হয় কত? বলেছে 25% বিক্রয় মূল্যের ওপর লাভ হয়। তাহলে প্রফিট হয় কত সেটা আগে বার করে নি। 100 টাকার ওপরে 25% লাভ হয়। এটাও কিন্তু জাস্ট বোঝানোর জন্য, এখানে লেখার কোনোই দরকার নেই। ডাইরেক্ট 25 টাকা লিখতে পারো যে প্রফিট হচ্ছে। তো প্রফিট হচ্ছে কত? 25 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে অবভিয়াসলি আমি ক্রয় মূল্য বার করতে পারবো, কারণ ক্রয় মূল্য কিভাবে পাবো? বিক্রয় মূল্য থেকে প্রফিট বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব ক্রয় মূল্য। তো সেলিং প্রাইস থেকে প্রফিট বিয়োগ করে দিচ্ছি। সেলিং প্রাইস কত? 100 টাকা। প্রফিট হলো 25 টাকা। বিয়োগ করলে পেয়ে যাবে কস্ট প্রাইস কত, মানে ক্রয় মূল্য কত? 75 টাকা হলো ক্রয় মূল্য। জানতে চাইছে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হচ্ছে। তো এখান থেকে প্রফিট পার্সেন্টেজ বার করব। কস্ট প্রাইস কত? 75 টাকা। লাভ হয়েছে কত? 25 টাকা। একের মধ্যে কত? 100 এর মধ্যে কত? 25 দিয়ে কাটলে 3 25 75, 100/3 মানে 33.3% বা 33.33%, যেটাই থাকুক না কেন অ্যান্সার সেটাই হবে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল, জেল পুলিশ হোক, ডাব্লিউপি কনস্টেবল, এসআই, কেপি কনস্টেবল, পুলিশ স্পেশাল ম্যাথের ক্লাস দেখছো। তো এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং পরবর্তীতে তোমরা রেকর্ডেড ফরম্যাটেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস থাকছে, সেই ক্লাসের লিঙ্কগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন
হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হওয়ার জন্য, গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ কল করবে না। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এটা কিন্তু আমাদের একদমই নতুন চ্যানেল, তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, কারণ এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ম্যাথের ক্লাস তোমরা পাবে শুধুমাত্র এই চ্যানেল থেকে। ম্যাথ বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্ট যেমন জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা দা লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে অ্যাটেন্ড করো। চলে আসো পরের কোশ্চেন। এবিসি হলো একটি কোম্পানির 3 অংশীদার। কোন একটা বছরে এর মোট লাভ 1/3, বি এর মোট লাভ 1/4, সি অবশিষ্ট লভ্যাংশ কত হচ্ছে 5,000 টাকা। তাহলে এ কত টাকা পেয়েছিল? তো আগে ফার্স্টে বার করবো এখান থেকে যে সি এর কত অংশ। তো এ পাচ্ছে, দেখো বলেছে এখানে এ পাচ্ছে 1/3 অংশ, এ পাচ্ছে 1/3 অংশ আর বি পাচ্ছে 1/4 অংশ। তো টোটাল আমি এখান থেকে ধরে নিচ্ছি যে টোটাল পরিমাণ হলো 1 অংশ। 1 অংশের মধ্যে 1/3 অংশ এ পেয়েছে, 1/4 অংশ বি পেয়েছে। তাহলে এই দুটো এ আর বি পেয়ে গেল। তো এ বি যে অংশ পেয়ে গেল সেটা আমি মোট অংশ থেকে বিয়োগ করলে সেটা কে পাবে? সেটা পাবে সি। তাহলে সি পাবে কত অংশ? সি পাবে 1 মাইনাস 1/3 প্লাস 1/4। তো এখান থেকে আগে বার করে নাও সি কত পাবে। তো 1 মাইনাস 1/3 1/4 এখান থেকে সমাধান করলে এখান থেকে পাবে লসাগু করলে 12 আর 4 আর 3 কত হচ্ছে 7। তাহলে সি পাবে কত অংশ? সি পাবে এখান থেকে সমাধান করলে পেয়ে যাবে 5/12 অংশ পেয়ে যাবে। কি 5/12 অংশ পাবে সি। এবং এই 5/12 অংশের ভ্যালুই দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে 5,000 টাকা। সি অবশিষ্ট লভ্যাংশ কত পেয়েছে? 5,000 টাকা পেয়েছে। তো 5/12 অংশের ভ্যালু বলা আছে কত? বলা আছে 5,000 টাকা। এখান থেকে কি বার করতে বলেছে? বলেছে এ কত টাকা পেয়েছিল। তো এ পেয়েছিল 1/3 অংশ, তো 1/3 অংশের ভ্যালু এখান থেকে বার করব। তো 1 অংশ সমান কি হবে? 1 অংশ সমান হবে 5,000 বাই 5 আর 12টা উপরে উঠে যাবে, উপরে গুণ হয়ে গেল 12। আর 1/3 অংশের ভ্যালু কি হবে? 5,000 ইন্টু 12, 5,000 ইন্টু 12 বাই 5 ইন্টু কি হবে? ইন্টু হবে নিচে 1/3। এবার এখান থেকে এই 1/3 অংশ মানে কি? 1/3 অংশ মানে এ কত টাকা পাবে? এখান থেকে ক্যালকুলেশন করো। 3 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, 5 দিয়ে কাটলে এখান থেকে থাকছে কত? 1000 অর্থাৎ 4,000। এ কত টাকা পাবে? এ পাবে 4,000 টাকা। আছে দেখো অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক্স ও ওয়াই দুটো সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 200। যদি x প্লাস ওয়াই সমান 65 হয় 1/x প্লাস 1/y এর ভ্যালু কত? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এই টাইপের কোশ্চেন এক্সামে দিয়েছে, মাথায় রাখবে। এখানে বলেছে দেখো এখানে x ও y দুটো সংখ্যা, তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে বলে দিয়েছে। তো তোমাদের ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস সম্ভবত পড়িয়েছিলাম, একটা সূত্র মনে রাখতে বলেছিলাম যে সংখ্যা দ্বয়ের গুণফল। আবারও এখানে লিখে দিচ্ছি সংখ্যা, সূত্রটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এই সূত্রের উপর কিন্তু কোশ্চেন একটা কিংবা দুটো পেয়ে যাবে তোমরা এক্সামে। সংখ্যা দ্বয়ের গুণফল সমান কি? সংখ্যা দ্বয়ের গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। তো এখানে দেখো সংখ্যা দ্বয় আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি। আচ্ছা এখানে বলে দিয়েছে এক্স আর ওয়াই, তাহলে সংখ্যা দ্বয় কি কি? এক্স এবং ওয়াই। তো সংখ্যা দ্বয়ের গুণফল হবে এক্স ওয়াই। লসাগু কত বলেছে? লসাগু বলেছে 200, গসাগু কত বলেছে? গসাগু বলেছে 5। তো এক্স ওয়াই সমান কত? 200 ইন্টু 5, মানে এক্স ওয়াই এর ভ্যালু কত পাচ্ছ? এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে গুণ করলে 1000 পেয়ে গেলে এক্স ওয়াই এর ভ্যালু। এবার দেখো এখানে এখানে কোশ্চেনে বলা আছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 65 বলা আছে। মান বার করতে হবে এইটার, অর্থাৎ 1/x
প্লাস 1/y এর ভ্যালু কত সেটা বার করতে হবে। তো এখান থেকে আর লসাগু নাও, এক্স ওয়াই লসাগু নিলে এক্স ওয়াই হবে, এখান থেকে হবে এক্স, এখান থেকে হবে প্লাস ওয়াই। তাহলে এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলা আছে কত 65 এখানে বলা আছে, আর এক্স ওয়াই এর ভ্যালু দেখো এখানে পেয়ে গেছো কত পেলে 1000 পেয়েছো, তো বাই কত 1000। এবার এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 13 65 আর 5 দিয়ে কাটলে 200, তো 13/200 এর কিন্তু অ্যান্সার হবে, যেটা আছে অপশন এ তে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, যদি 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 28 দিন সময় নেয় একটি কাজ শেষ করতে, তাহলে 14 জন শ্রমিকের প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে ওই কাজ শেষ করতে কত দিন সময় নেবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানে দেখো M1 D1 T1 ইকুয়াল টু বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, এই সূত্র ওয়াইজ কিন্তু কোশ্চেনটা হবে। সূত্রটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই টাইপের যাবতীয় যাই কোশ্চেন দিক না কেন প্রত্যেকটা কোশ্চেন শুধুমাত্র এই একটা সূত্রেই তোমরা ফেলে অ্যান্সার করতে পারবে। তো এখানে দেখো বলেছে 12 জন শ্রমিক মানে M1 মানে এম মানে কি, এম মানে ম্যান পাওয়ার, ডি মানে আচ্ছা এখানে লিখে দিচ্ছি এম ফর কি, এম ফর হলো ম্যান পাওয়ার কতজন লোক সংখ্যা, ডি ফর হলো দিন সংখ্যা ডেজ, আর টি ফর হলো কি, টি ফর হলো যে টাইম ঘন্টা বা মিনিট যাই দেওয়া থাক না কেন, তো টি ফর হলো টাইম, আর ডাব্লু ফর কি, ডাব্লু ফর হলো কাজ মানে কতটা ওয়ার্ক বলেছে সেই কাজের কথা হলো ডাব্লু। এবার এর মধ্যে যেটা বলবে না, সাপোজ ধরো এখানে তোমাদের বলা নেই ওয়ার্কের কথা বলা নেই, যেটা বলা নেই সেটা লেখার দরকার নেই। মনে করো কোনো অঙ্কে তোমাদের ডেজ থাকবে না, শুধুমাত্র ম্যান টাইম আর ওয়ার্ক থাকবে। কোনো কোশ্চেন এমন হতে পারে সেখানে ম্যান এবং ওয়ার্ক বলবে না, ডেট টাইম বলা থাকবে, তো যেটা বলা থাকবে না সেটা নিয়ে তোমাদের আলোচনা করার দরকার নেই, সেভাবে তোমরা এখানে সূত্র ওয়াইজ বসাবে। তো এখানে দেখো M1 এর ভ্যালু 12, তারপর এখানে টাইম T1 এর ভ্যালু বলা আছে কত 7 ঘন্টা, আর ডেজ D1 এর ভ্যালু কত বলা আছে 28 দিন। তারপর দেখো 14 জন শ্রমিক মানে M2 এর ভ্যালু বলা আছে, এখানে 4 ঘন্টা মানে T2 এর ভ্যালু বলা আছে, দিন কত D2 এর ভ্যালু এখানে বার করতে হবে। তো এখানে 12 ইন্টু T1 মানে 7, M1 D1 মানে কত 28 ইকুয়াল টু এখানে M2 মানে কত 14, T2 এর ভ্যালু দেওয়া আছে 4, D2 এর ভ্যালু এখানে বার করতে হবে। তো এখান থেকে এবার সিম্পলি কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে আচ্ছা আগে 14টা কেটে নাও, 14 দিয়ে কাটলে কত হচ্ছে 14 2 28, আর 4 দিয়ে কাটলে কত হচ্ছে 3 4 12, 3 7 21, 21 দুগুণ কত হচ্ছে 42, অর্থাৎ কত দিন সময় লাগবে 42 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, একটি শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স বলে দিয়েছে কত, গড় বয়স বলে দিয়েছে 14 বছর, গড় বয়স বলে দিয়েছে। 16 বছর বয়সের একটা ছাত্র চলে গেলে সেই শ্রেণীতে যদি 17 বছর এবং 13 বছর বয়সের আরো দুজন ছাত্র ভর্তি হয়, তবে ওই শ্রেণীতে ছাত্রদের বয়সের গড় কত হবে? তো 15 জন ছাত্রের গড় বয়স কত বলে দিয়েছে 14 বছর, তো আগে বার করে নিই 15 জন ছাত্রের মোট বয়স কত। তো 15 ইন্টু 14, এখানে 15 15 225, তার থেকে 15 বাদ গেলে হবে কত 210 বছর হবে 15 জন ছাত্রের মোট বয়স। এবার কি বলছে, এই 210 বছর ছিল 15 জন ছাত্রের মোট বয়স, তার থেকে 16 বছর বয়সের একটা ছাত্র কিন্তু চলে গেল, তো এর থেকে 16 বছর বিয়োগ করে দিলাম। 16 বছর বিয়োগ করে দিলে তাহলে এখন ছাত্রের সংখ্যা কত হয়ে গেল, আগে ছিল 15 জন, একজন চলে গেলে এখন ছাত্রের সংখ্যা হয়ে গেল 14 জন। তারপরে দেখো সেই শ্রেণীতে 17 বছর বয়সী আর 13 বছর বয়সী দুজন ছাত্র যোগ হলো, তাহলে 17 বছর বয়সী যোগ হলো 13 বছর বয়সী যোগ হলো, তাহলে দুজন যদি আবার এসে যোগ হয়, এখন ছাত্রের সংখ্যা কত 14, আর 2 যোগ করলে 16 জন কিন্তু এখন ছাত্র সংখ্যা। গড় বয়স বার করতে বলেছে, তো কত দিয়ে ভাগ করব 16 দিয়ে ভাগ করব, কারণ এখন ছাত্রের সংখ্যা হলো 16 জন। এবার এটা ক্যালকুলেশন করলে 16 জন ছাত্রের গড় বয়স পেয়ে যাবে। তো এখান থেকে দেখো 13 আর 17 যোগ করলে হবে কত 30, 30 থেকে 16 বিয়োগ করলে হবে 14, তো 210 এর সাথে 14 যোগ করলে
210 এর সাথে 14 যোগ করো। আচ্ছা পরের লাইনে করছি, 214 যোগ করলে হবে 224 বাই কত 16। 8 দিয়ে যাচ্ছে, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, হ্যাঁ যাবে। 8 দিয়ে 16 বা 16 দিয়েই দেখো এখানে ডাইরেক্ট, 16 একে 16, 16 একে 16 হলে এখান থেকে থাকছে 6, 4 ষোলং 64, অর্থাৎ 14 বছর। গড় বয়স কত হবে? 14 বছর। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা আরেকটা লজিকে সলভ করা যায়। লজিকটা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে যে ধরতে পারবে। লজিকটা এখানে ভালোভাবে দেখে নাও। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আগে গড় বয়স কত ছিল? আগে গড় বয়স কিন্তু ছিল 14 বছর গড় বয়স ছিল, এখানে কোশ্চেনে বলা আছে। এবার দেখো 16 বছর বয়সী একজন কি হচ্ছে চলে যাচ্ছে, আসছে কত? 17 বছর বয়সী, আসছে কত? আসছে এখানে 13 বছর বয়সী। তো এখান থেকে যোগ বিয়োগ করো, এক্সটা কত বছর হচ্ছে? এখান থেকে যোগ বিয়োগ করলে দেখতে পাচ্ছ এক্সটা হচ্ছে কত? এক্সটা হচ্ছে 14 বছর। আর এর ফলে কি হচ্ছে, আরো একজন ক্যান্ডিডেট কিন্তু বেড়ে যাচ্ছে, মানে এখন ক্যান্ডিডেটের সংখ্যা কত? 15 প্লাস 15 প্লাস 1। তো 15 প্লাস 1 মানে 16 জন কিন্তু এখন ছাত্র হয়ে যাচ্ছে। তো এখানে একজন ছাত্র যেহেতু বেড়েছে এবং এখানে বয়সও বেড়েছে, কত? বয়সও বেড়েছে কিন্তু 14 বছর। তাহলে একজন ছাত্র এখন বাড়ার ফলে বয়স বেড়েছে 14 বছর। আগে 15 জনের গড় বয়স ছিল 14 বছর, এখন আরেকজন আসার ফলে তার বয়সটাও, তার বয়সগুলো মানে সেই দুজন আসার পরে তাদের টোটাল বয়স কত বেড়েছে? 14 বছর বেড়েছে। মানে আলটিমেট সেই একজনের বয়সটা, মানে আমি যদি ধরে নিই 15 জন আগে ছিল, আর একজন ধরে নিচ্ছি সে 14 জন, মানে 16 নম্বর ব্যক্তির বয়স যদি আমি এখন 14 বছর ধরে নিই, সেই 14 বছরটাই এখানে হবে এক্সট্রা। এবং যার ফলে এখান থেকে দেখেই বুঝতে পারছো যে 16 জনের গড় বয়স কত? 16 জনের গড় বয়স হলো 14 বছর। যারা বুঝতে পারোনি তাদেরকে বলবো এই বেসিক পদ্ধতিটা অ্যাপ্লাই করতে। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। আর এটা একটু অ্যাডভান্স লেভেলের বলে দিলাম, এটা জাস্ট একটুখানি থিঙ্কিং লেভেল। একটু ভেবে যদি তোমরা অ্যান্সার করো তাহলে ডাইরেক্ট এত ক্যালকুলেশন না করে ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো মিশ্রণের মধ্যে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত যথাক্রমে এখানে বলে দিয়েছে কি 2:3 আর বলেছে 5:4। মিশ্রণ দুটোকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তরল দুটোর অনুপাত হবে 1:1। তো এখানে ভালোভাবে খেয়াল করো, এখানে বলছে দুটো মিশ্রণের মধ্যে প্রথম তরল। আচ্ছা ফার্স্ট মিশ্রণ নিচ্ছি, মিশ্রণ 1, মিশ্রণ নাম্বার 1। তো মিশ্রণ নাম্বার 1 এ কি হচ্ছে? মিশ্রণ নাম্বার 1 এ প্রথম তরল, ফার্স্ট তরল আর সেকেন্ড তরল, এদের রেশিও বলা আছে দেখো কত? 2:3 রেশিও বলা আছে। এবার যদি আমি এখানে অংশে জিজ্ঞেস করি কত অংশ আছে প্রথম তরল, তাহলে এটা যোগ করব, 2 আর 3 যোগ করলে 5। তো 2/5 অংশ আছে, 2/5 অংশ আছে প্রথম তরল। একইভাবে 3/5 অংশ আছে কি? 3/5 অংশ আছে দ্বিতীয় তরল। এবার ধরো এই প্রথম মিশ্রণ থেকে আমি x পরিমাণ সলিউশন আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো x পরিমাণ সলিউশন যদি আমি তুলে নিই তাহলে ফার্স্ট মিশ্রণ আমি কত পাবো, মানে প্রথম তরল কত পাবো? সেই x এর মধ্যে পাবো 2x/5 অংশ। আর সেকেন্ড মিশ্রণ আমি কত পাবো? সেকেন্ড মিশ্রণ পাবো 3x/5 অংশ। একইভাবে দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে সেকেন্ড মিশ্রণ নাম্বার 2, সেকেন্ড মিশ্রণের ক্ষেত্রে এখানেও ফার্স্ট তরল আর সেকেন্ড তরলের রেশিও দেওয়া আছে, কত দেওয়া আছে? 5:4 দেওয়া আছে। এবং সেকেন্ড মিশ্রণ যদি আমি y পরিমাণ তুলি, সেকেন্ড মিশ্রণ থেকে y পরিমাণ সলিউশন তুলি, তাহলে সেই y পরিমাণ তুললে তার মধ্যে ফার্স্ট তরল, প্রথম তরল কত পরিমাণ আছে? 5 আর 4 যোগ করলে 9, 5 9 ইন্টু y, 5y/9 অংশ আছে। আর সেকেন্ড তরল কতটা আছে? 4y/9 অংশ সেকেন্ড তরল আছে। এবার এখানে দেখো বলছে যে মিশ্রণ দুটোকে কি অনুপাতে মেশালে তরল দুটোর অনুপাত হবে 1:1। তাহলে এখানে প্রথম তরল আর প্রথম তরলকে যোগ করো। প্রথম তরল হলো পেয়েছো 2x/5 আর এদিক থেকে প্রথম তরল পেয়েছো 5y/9
বাই দ্বিতীয় তরল দেখো এখানে 3x বাই 5 প্লাস 4y বাই কত 9। এটার অনুপাত বলে দিয়েছে কত, প্রথম তরল দ্বিতীয় তরলের অনুপাত বলে দিয়েছে 1:1। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে পাবে 9 দুগুণ 18x, ওপর থেকে আমি নিচের 5 9 45 এগুলো ডাইরেক্ট আমি কেটে দিচ্ছি, তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। 9 দুগুণ 18x আর ওদিকে 5 5 কত 25y, আর এদিক থেকে পাবে সমানের এই সাইডে কোনাকুনি গুণ হয়ে গেলে পাবে 3 9 27x ইকুয়াল প্লাস 3 9 27 আর 4 5 কত 4 5 20y। এক্স ওয়াই সমানের এক সাইডে নিয়ে আসবে, নিয়ে আসলে হবে এদিক থেকে 9x আর এদিক থেকে নিয়ে আসলে হবে কত 5y, অর্থাৎ x বাই ওয়াই, এক্স বাই ওয়াই এর ভ্যালু কত পাবে, এক্স বাই ওয়াই এর ভ্যালু পাবে 5/9, অর্থাৎ 5:9 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যেটা আছে অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে? তো কোনো টাকা 3 গুণ হবে এটার আগে বুঝে নাও, ধরো আসল টাকা সে এক্স টাকা রেখেছিল, এবার এই এক্স টাকা কি হচ্ছে 3 গুণ হচ্ছে, 3x টাকায় কনভার্ট হচ্ছে। তার মানে কি 3x টাকা কনভার্ট হওয়ার অর্থ কি, তার মানে এতে কিছু টাকা সুদ অ্যাড হয়েছে সেই নির্দিষ্ট বছরে, সেই সুদটা কত, তো 3x থেকে সেই x টা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পেয়ে যাবে 2x টাকা সুদ। এবার সেই সরল সুদের যে সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করো I = PTR/100। সূত্রটা মুখস্থ রাখবে, তোমাদের সরল সুদ থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তো এই সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে যেখানেই কোশ্চেন দিক না কেন। তো এখানে দেখো ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট পেয়েছো 2x টাকা, তো ইন্টারেস্টের জায়গায় লেখো 2x, পি মানে আসল, তো ইংলিশে বলা হয় প্রিন্সিপাল, তাই সেখানে পি লেখা হয়। তো পি মানে আসল টাকা কত, এক্স টাকা ধরে নিয়েছিলে। টাইম দেখো এখানে বার করতে বলেছে, তো এখানে লেখো টি। আর এর ভ্যালু দেখো বলে দিয়েছে কোশ্চেনে কত পার্সেন্ট হারে, 10% হারে, এখানে লেখো 10 বাই কত 100। 0 0 এখান থেকে কাটলো, এক্স আর এক্স এখান থেকে কেটে গেল, তো টি এর ভ্যালু দেখো এখান থেকে পাচ্ছ 10 দুগুণ কত 20 বছর। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে 20 বছর সময় লাগবে সেই টাকাটা 3 গুণ হতে। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, বলছে একটি ট্রেন 165 মিটার দীর্ঘ, একটা ট্রেন বলেছে কত 165 মিটার দীর্ঘ, একটি স্টেশন অতিক্রম করতে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ একটা স্টেশন অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগে, ট্রেনের গতিবেগ কত? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। সূত্র ওই একটাই, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এক্ষেত্রে ট্রেনের অঙ্ক যখন আসবে এখান থেকে দুটো জিনিস মনে রাখতে বলেছিলাম, একটা ট্রেন যখন কোনো একটা খুঁটি, কোনো একটা পোল বা কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেন সব সময় তার নিজের যে লেন্থ, নিজের যে দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। আর যখন একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্ম হোক, কোনো একটা ব্রিজ হোক, সেটাকে যখন অতিক্রম করবে, সেই অতিক্রম করার সময় ট্রেন তার নিজের যে দৈর্ঘ্য সেটাকে তো অতিক্রম করবেই, এর পাশাপাশি সেই প্ল্যাটফর্ম বা সেই ব্রিজের দৈর্ঘ্যকেও কিন্তু অতিক্রম করবে। এটা কিন্তু ট্রেনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হয়, ট্রেন ধরো এই ট্রেনটা এই দিকে যাচ্ছে, আবার মনে করো এখান থেকে আরেকটা ব্যক্তি বা আরেকটা ট্রেন এই দিকে যাচ্ছে, মানে দুটোই কিন্তু একই দিকে যাচ্ছে, একটা ট্রেনের স্পিড বেশি আরেকটা ট্রেনের স্পিড কম। ধরে নাও এখানে প্রথম ট্রেনের স্পিড x কিলোমিটার, দ্বিতীয় ট্রেনের স্পিড আমি ধরে নিলাম y কিলোমিটার, x বড় y এর থেকে, তাহলে x নিশ্চয়ই কোনো টাইমে যেহেতু স্পিড বেশি y কে অতিক্রম করবে, তো এখান থেকে রিলেটিভ স্পিড এর প্রসঙ্গ চলে আসে। তো রিলেটিভ স্পিড কি হবে, বড় স্পিড থেকে ছোট স্পিড বিয়োগ করে দাও, সেটাই হবে কিন্তু রিলেটিভ স্পিড, এটা কিন্তু মাথায় রাখবে। আর যদি ট্রেন একটা ট্রেন এদিকে আসছে বা আরেকটা বস্তু হোক বা আরেকটা ট্রেন এইভাবে আসছে, মানে দুটোর মুখোমুখি আসছে,
তখন সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হবে, সাপোজ ধরো এই ট্রেনের স্পিড এক্স, এই ট্রেনের স্পিড ওয়াই, তখন ট্রেনের রিলেটিভ স্পিড হবে কিন্তু এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এই চারটে জিনিস কিন্তু ট্রেনের অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে এই চারটে জিনিসের মধ্যে থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তো এখানে দেখো ফার্স্টে যে বলেছে একটা ট্রেন 165 মিটার 65 মিটার দীর্ঘ একটা স্টেশন অতিক্রম করছে। তো ট্রেনটার স্পিড আমি এস ধরে নিলাম, সে কি করছে 165 মিটার দৈর্ঘ্যের একটা স্টেশনকে অতিক্রম করছে। ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, তো ট্রেনের দৈর্ঘ্য আমি এখানে টি ধরে নিলাম। এখানে সময় কত বলেছে 18 সেকেন্ড। তো এখানে দেখো ওপরে আছে মিটার, নিচে আছে সেকেন্ড, তো ঠিক আছে একক ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এখান থেকে আমি ট্রেনের স্পিড পেয়ে গেলাম। আবার ঠিক পরের লাইন থেকে পরের লাইনে বলেছে দেখো ওই সেম ট্রেনটাই একই স্পিডে, এখানে স্পিডের পরিবর্তনের কথা বলেনি, তো স্পিড এস ইকুয়াল টু আবার বলছে 120 মিটার দীর্ঘের একটা স্টেশন সে অতিক্রম করছে, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই 120 প্লাস টি করলাম। কত সময় অতিক্রম করছে কোশ্চেনেই বলে দিয়েছে 15 সেকেন্ডে অতিক্রম করছে। তো দুটো জায়গা থেকে এস এর ভ্যালু পেয়ে গেছি, এখান থেকে ডাইরেক্ট পুট করব, বা এক্সাম হলে গিয়ে এই কোশ্চেন পড়ার পরে তোমাদের ফার্স্ট লাইন যেটা লিখবে সেটা আমি এখনই লিখছি, এখানে সবুজ ইঙ্ক দিয়ে এখান থেকেই তোমরা লেখা শুরু করবে। তার আগে বাদবাকি যা বললাম এগুলোর প্র্যাকটিস বাড়িতে তোমাদের করে নিতে হবে। তো এক্সাম হলে গিয়ে এখান থেকে এইভাবেই ডাইরেক্ট লিখবে 165 প্লাস টি, মানে অঙ্কটা পড়ার পর শুধু এইভাবে লিখতে হবে 165 প্লাস টি ইকুয়াল প্লাস টি বাই 18 ইকুয়াল টু 120 প্লাস টি বাই কত 15। কাটাকুটি করো, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 6 18, কোনাগুনি গুণ করো, গুণ করলে পাবে 5t প্লাস 5 5 25 5 হাতে 2 5 4 30 31 32 হাতে 3 5 1 5 আর 5 আর 3 কত 8 825। আর এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 6 12 কত 72 720 আর এদিকে হচ্ছে কত 60। টি গুলোকে এক সাইডে নিয়ে যাও, এক সাইডে নিয়ে গেলে পেয়ে যাবে এখান থেকে টি ইকুয়াল টু 825 মাইনাস কত 720। তো এখান থেকে 80 আর ওদিকে 25, 80 আর 25 হবে কত 105। তো ট্রেনের দৈর্ঘ্য কত, আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য এখান থেকে বার হলো 105 মিটার। যদি জানতে চাই তো ট্রেনের দৈর্ঘ্য কত 105 মিটার, আমরা এখানে বসাতাম। এবার দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, আমি একটুখানি ডান সাইডে মুছবো কারণ আমার এখানে জায়গা নেই, এখানে একটুখানি মুছে দিলাম। এখানে দেখো এবার এখানে কোশ্চেনে বার করতে বলেছে যে ট্রেনের গতিবেগ কত। তো ট্রেনের গতিবেগ আমি এখানে ভ্যালু পুট করি বা এখানে ভ্যালু পুট করি, যেখানে ভ্যালু পুট করব আমি অ্যান্সার পেয়ে যাব। তো আমি এখানে লাস্টেরটা থেকে বার করছি, ট্রেনের স্পিড ইকুয়াল টু 120 প্লাস টি এর ভ্যালু কত পেয়েছি 105 বাই কত 15 ইকুয়াল টু 120 আর 105 যোগ করো, যোগ করলে পাবে এখানে 220 235 235 বাই 15। এবার এই 235 বাই 15 যেটা একটুখানি কোশ্চেনের দিকে খেয়াল করো, এটার একক কি, একক ছিল কিন্তু দেখো মিটার, আর ছিল দেখো এখানে কি সেকেন্ড, মানে এটা কি এককে পেয়েছি আমরা মিটার পার সেকেন্ড। কোশ্চেনে জানতে চাইছে দেখো এখানে বলেই দিয়েছে কিলোমিটার পার ঘন্টা এককে বার করতে হবে। তো মিটার পার সেকেন্ড যখন থাকবে সেটাকে কিলোমিটার পার ঘন্টা এককে বার করতে গেলে তাকে গুণ করতে হবে 18 বাই 5 দিয়ে, তাহলে হয়ে যাবে সেটা কিলোমিটার পার ঘন্টা। এবার এখান থেকে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 7 কত 35, আর এখান থেকে 3 5 15, আচ্ছা এখানে যোগটা ঠিক আছে, এখানে 200 আচ্ছা 235 না 225 হবে, এটা 225 120 আর 220 আর 5, হ্যাঁ 225 হবে, 225 হবে। তাহলে এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে আচ্ছা 15 দিয়ে ফার্স্টে কাটো, কারণ 15 15 কত 225, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 18 কত 54 কিলোমিটার পার আওয়ার। তো এখানে দেখো অপশন বি তে আছে 54 কিলোমিটার পার আওয়ার, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটা পরীক্ষায় 1000 মোট নাম্বার কত বলে দিয়েছে 1000 মোট নাম্বার, একটা পরীক্ষায় বলে দিয়েছে 1000 নাম্বার। এবার বলছে দেখো এ বি এর তুলনায় 20% বেশি নাম্বার পায়,
বি সি এর তুলনায় 25% বেশি নাম্বার পায়। এখানে একটা জিনিস খেয়াল করবে, বলছে এ বি এর তুলনায়, তারপরে বলেছে দেখো বি সি এর তুলনায় 25% নাম্বার বেশি পায়, তারপরে সি এর তুলনায় কে বেশি পায় সেটা কিন্তু আর কেউ বলেনি। তাহলে আমি এখানে এ বি আর সি এর কত নাম্বার পেয়েছে তার রেশিও আমি এখান থেকে বার করব, এবং সিটাকে আমি ধরে নেব 100, সি আমি ধরে নিচ্ছি 100 নাম্বার পেয়েছে। তারপর দেখো এখানে বলেছে যে সি যদি 100 নাম্বার পায়, বি কত পাবে, বি সি এর তুলনায় 25%, বি কত পাবে 25% সি এর তুলনায় বেশি নাম্বার পাবে। তাহলে সি পেয়েছে 100, বি পাবে কত 125 নাম্বার পাবে। একইভাবে বলছে যে এ বি এর তুলনায়, এ বি এর থেকে কত পার্সেন্ট নাম্বার বেশি পেয়েছে, বি এর থেকে 20% নাম্বার বেশি পেয়েছে। তাহলে এ পেয়েছে কত, বি এর থেকে 20%, মানে বি পেয়েছে 125, তার থেকে 20% বেশি পেলে মানে 120/100% সে নাম্বার পেয়েছে। তো এখান থেকে 0 0 কাটলো, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে 5 25 125, 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12, তো 6 25 কত 150, অর্থাৎ এ পেয়েছে কত নাম্বার, এ পেয়েছে 150 নাম্বার এ পেয়েছে। এবার দেখো এখান থেকে তোমরা ইজিলি রেশিও পেয়ে যাবে, 25 দিয়ে কাটলে 6 25 150, 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 2500, অর্থাৎ 6:5:4 রেশিও পেয়ে গেলে এ বি এবং সি এর প্রাপ্য নম্বরের। এবার দেখো এখানে বলেছে যদি সি 500 নম্বর পায় তাহলে এ শতকরা কত নাম্বার পেয়েছে। তো এখান থেকে আগে বার করে নাও যে সি পেয়েছে কত, রেশিও থেকে পেয়েছো 4, তাহলে 4 এর ভ্যালু দেখো বলা আছে কত, 4 এর ভ্যালু বলা আছে 500, এ পেয়েছে কত, এ এর ভ্যালু দেখো রেশিওতে রয়েছে 6, তো 6 এর ভ্যালু কত ফার্স্টে বার করো, তো 4 এর ভ্যালু 500, 1 এর ভ্যালু 500/4, 6 এর ভ্যালু কত 500/4 ইন্টু 6, 2 2 এ 4, 3 2 এ 6, 2 দিয়ে কাটলে কত হবে 250, 3 25 কত 75, অর্থাৎ এ পেয়েছে কত নাম্বার 750 নাম্বার পেয়েছে এ। এবার এখানে দেখো কোশ্চেনে বলেছে যে এ শতকরা কত নাম্বার পেয়েছে, তাহলে টোটাল পরীক্ষা ছিল কত নম্বরের, 1000 নম্বরের। দেখো এখানে ফার্স্ট লাইনেই বলেছে 1000 নম্বরের, তার মধ্যে এ পেয়েছে কত, এ পেয়েছে 750, তাহলে এখান থেকে পার্সেন্টেজ বার করো, একের মধ্যে কত 100 এর মধ্যে কত, তো এখান থেকে 0 0 0 0 কাটলো, আরেকটা 0 কাটলো, তাহলে এ পেয়েছে কত পার্সেন্ট নাম্বার 75% নাম্বার পেয়েছে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, দুটো সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে বলা আছে 7 এবং 12, যদি একটা সংখ্যা 4 হয় অপর সংখ্যা কত। তো এই সূত্র একটুখানি আগেই পড়ালাম যে সংখ্যাদ্বয়ের গুণফল, তো অপর সংখ্যা আমি ধরে নিচ্ছি x, তো সংখ্যাদ্বয়ের গুণফল x × 4, তার ভ্যালু কি হবে লসাগু ইনটু কত, লসাগু ইনটু গসাগু। তো x এর ভ্যালু এখান থেকে ইজিলি পেয়ে যাবে, 4 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, x এর ভ্যালু কত হবে 3 7 21, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলেছে এর মান নির্ণয় করো, প্রত্যেকটা বর্গমূল করতে হবে। তো প্রত্যেকটা যেহেতু বর্গমূল করতে হবে ফার্স্টে এই সংখ্যাগুলোকে ভেঙে নাও। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখছি 300 কে যদি আমি ভাঙি তাহলে এখান থেকে দেখো 2, আচ্ছা 300 কে আমি এখানে ভেঙেই দেখাচ্ছি যে 300-র উৎপাদকে বিশ্লেষণ কত। তো এখানে ডান সাইডে লিখছি 300, এখানে 2 দিয়ে ভাঙলে হবে কত 150, 2 দিয়ে ভাঙলে হবে 75, 3 দিয়ে 3 25 75, এখানে 5 আর 5, তাহলে এখান থেকে কত পেলাম 2 × 2 × 2 × 3 × 5 × 5, তারপর আছে -45, তো 45 কে মুখোমুখি ভাঙো, এখানে 3 দিয়ে ভাঙলে 3 15 45, আর 3 মানে 3 3 9 আর 5 হবে 3 15 45, প্লাস 100 √125, 125 মানে আমরা জানি 5 এর কিউব মানে 3টে 5 এর গুণফল, মাইনাস কত, মাইনাস হলো 108, তো 108 কে ভাঙো এখান থেকে 108
108 কে এখান থেকে ভাঙো, এখানে 2 দিয়ে হবে কত, 2 দিয়ে হবে 54, 2 দিয়ে ভাঙলে হবে 27, তারপরে 3 এর কিউব মানে 3 নং 27, 3 তারিখে মানে 2 ইন্টু 2 আর 333 এর গুণফল 2 ইন্টু 2 3 ইন্টু 3 ইন্টু 3। তারপর নিচে লিখছি -20 মানে 2 ইন্টু 2 ইন্টু 5, 2 দুগুণ 4, 4 5 কত 20, আর মাইনাস হলো 48, এটাকেও 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে হবে 24, আবার 2 দিয়ে ভাঙলে হবে 12, 2 দিয়ে ভাঙলে হবে 6, 2 দিয়ে ভাঙলে হবে কত 3, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার এখান থেকে দেখো বর্গমূলের মধ্যে যে ডবল পেয়ার আছে সেটা বাইরে চলে আসবে, অর্থাৎ এটা ডবল পেয়ার, এটা ডবল পেয়ার বাইরে আসবে, 3 এখানে ডবল পেয়ার, এখানে দেখো এখানে 3টে 5-এর মধ্যে দুটো 5-এর থেকে একটা 5 বাইরে চলে আসবে, এখানে 2 ডবল পেয়ারে আছে, 3ও ডবল পেয়ারে আছে, এখানে 2 ডবল পেয়ারে আছে, এখানে 2 আর 2 ডবল পেয়ারে আছে। তো যেগুলো ডবল পেয়ারে আছে বাইরে চলে আসলো, আশা করি জানো বর্গমূল কিভাবে করতে হয়। তো 5 দুগুণ 10, প্রথমটা থেকে 10√3 মাইনাস এখান থেকে পাচ্ছি 3√5 প্লাস এখানে 5√5 মাইনাস এখানে 3 2 6√3, এখানে -2√5, এখানে -2 দুগুণ 4 4√3। এবার দেখো এখান থেকে কাটাকুটি যাবে, এখানে আছে দেখো খেয়াল করো, এখানে আছে 4 -4√3 -6√3, তাহলে -10√3, তাহলে এখানে দেখো আছে পজিটিভ 10√3, তাহলে এটা এখান থেকে কেটে গেল। এবার দেখো এখানে আছে পজিটিভ 5√5, এখানে আছে -3√5, এখানে আছে -2√5, তো -2√5 -3√5 হবে -5√5, আর পজিটিভ 5√5 এখান থেকে কেটে গেল, কেটে গিয়ে এখান থেকে আলটিমেট অ্যান্সার পাচ্ছ কত, আলটিমেট অ্যান্সার পাচ্ছ 0, যেটা আছে দেখো অপশন বি তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, যেহেতু নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট থাকছে, ক্লাসগুলোর লিংক তোমাদের বন্ধু বান্ধব যারা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল বা ডাব্লিউবি এসআই কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ক্লাসের লিঙ্কগুলো সেন্ড করতে পারো যদি ক্লাস ভালো লেগে থাকে। এবং আবারও বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাসে যদি কোনো প্রকার কোনো রকম ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে সেখানে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।